রহমানির রহিম। সাটুরিয়া উপজেলা অনলাইন ক্লাসের পক্ষ হতে সবাইকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। এই আশায়, এই প্রত্যাশায় আজকে আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি ক্লাস নেব। আজ আমি তোমাদের মাঝে আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া অধ্যায়। এই অধ্যায়ে আমি বোর্ডে একটি প্রশ্ন লিখছি। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ সবাই প্রশ্নটি খাতা কলম বের করে লিখবে এবং আমি যখন এটা সমাধান করব তখন সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, আমি ব্ল্যাকবোর্ডে লিখছি একটি যৌগে হাইড্রোজেন আছে 3.06%, ফসফরাস আছে 31.63%, অক্সিজেন আছে 65.30%। যৌগটির আণবিক ভর হচ্ছে 98। উক্ত যৌগের সাথে জিঙ্ক ধাতুর বিক্রিয়া ঘটানো হলো। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নে আমি লিখছি জারক কাকে বলে। ক নাম্বার প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট কিভাবে কেক ফোলায়। গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের আলোকে দেখাও যে যৌগের স্থল সংকেত ও আণবিক সংকেত একই। ঘ নাম্বার, উদ্দীপকের বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া কিনা তা বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের ক নাম্বার প্রশ্ন আছে এটা জারক কাকে বলে। তো জারক কাকে বলে এটা আমরা সবাই জানি, তারপরও আমি তোমাদের মাঝে আরো একটু বলি যে জারক বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলা হয়। শিক্ষার্থীবৃন্দ তোমরা খাতা লিখতেও পারো অথবা আমাদের যে মূল বই দেওয়া আছে, মূল বইয়ে রাসায়নিক বিক্রিয়ার যে অধ্যায় আছে সেখানে আমাদের জারক, বিজারক, জারণ, বিজারণ এগুলো সংজ্ঞা দেওয়া আছে, এগুলো মার্ক দিলেও হবে। তো আমি আবার বলি, জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। আরেকটা প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট কিভাবে কেক ফোলায়। তো আমরা যে আমাদের যে আটা বা ময়দা আছে, এই আটা বা ময়দার সাথে আমি যদি সোডিয়াম বাইকার্বনেট মিক্স করার পরে আমি যখন রুটি বানাবো, ওই রুটি বানানোর পরে বা আমি কেক বানাবো, তখন আমাদের এই আটা প্লাস সোডিয়াম বাইকার্বনেটের সাথে একটা বিক্রিয়া সংঘটিত হয়। কি বিক্রিয়া সংঘটিত হয় সবাই একটু ভালোভাবে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ। যখন আটার সাথে আমাদের এই সোডিয়াম বাইকার্বনেট মিক্স করা হয় তখন এটাকে কিন্তু কেক বানানোর পরে এই আটাকে কিন্তু আমরা তাপ দিই। তাপ দেওয়ার পরে আমাদের এই পাশে আমাদের কয়েকটা জিনিস উৎপন্ন হয়। এক নাম্বার হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। দুই নাম্বার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তিন নাম্বার হচ্ছে পানি। এই তিনটা জিনিস আমাদের উৎপন্ন হয়। আর এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা কিন্তু গ্যাস আমরা জানি এটা কিন্তু উড়ে যায় যখন নাকি ওই আটার ভিতরে বা কেকের ভিতরে যখন নাকি আমাদের এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উৎপন্ন হয়। তো এই গ্যাসটা এই কেক থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, ছোটাছুটি করে। তখন কি করে, তখন আমাদের এই কেকটা খুলে যায়। তো শিক্ষার্থী বন্ধু আমি যে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের একটু ভালোভাবে খেয়াল করো, আমাদের যে এই আটার সাথে আমি সোডিয়াম বাইকার্বনেট যদি বিক্রিয়া ঘটাই, বিক্রিয়া ঘটার পরে তাপ দিলে সোডিয়াম কার্বনেট
প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হলো পানি, এই তিনটা উৎপন্ন হয়। এই যেহেতু আমাদের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এই কার্বন ডাই অক্সাইডের কারণে এই কেকটা যখন ওই কার্বন ডাই অক্সাইড ওই কেকের ভিতর থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে, তখন ওই কেকটা ফুলে ওঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটু খেয়াল করো, উদ্দীপকের আলোকে দেখাও যে যৌগে স্থল সংকেত ও আণবিক সংকেত একই। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন হচ্ছে আমি কিভাবে করব প্রমাণ দেবো, সবাইকে খেয়াল করো। প্রথমে আমি লিখবো দেওয়া আছে, কি লিখলাম আমি? দেওয়া আছে হাইড্রোজেন সমান সমান 3.06%, ফসফরাস সমান সমান 31.63% এবং অক্সিজেন সমান সমান 65.30%। এখন আমি কিন্তু এর আগে একদিন আলোচনা করছিলাম যে এই আমাদের একটা যৌগে কিভাবে স্থল সংকেত আণবিক সংকেত বের করা যায়, তো সেটা আমি আবার পুনরায় তোমাদের মাঝে আলোচনা করছি। তো আমাদের যে এই জায়গায় তিনটা মৌল দেওয়া আছে, একটা হাইড্রোজেন, একটা ফসফরাস, একটা অক্সিজেন। আমাদের এই তিনটা মৌলেরই কিন্তু তাদের নিজ নিজ একটা পারমাণবিক ভর দেওয়া আছে, সেটা আমরা জানি। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তারপরে ফসফরাসের পারমাণবিক ভর হচ্ছে 31, তারপরে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। এখন আমি কি লিখব? মৌল সমূহের শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। সেটা কিন্তু তোমরা একটু এটার নিচে একটু নোট করে নাও। আমি এটার নিচে তোমরা একটু নোট করে নাও। আমি আবার বলি, মৌল সমূহের শতকরা সংযুক্তিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে কিভাবে আমি? যেমন এখানে হাইড্রোজেন এর ক্ষেত্রে সমান সমান 06/1, ভাগ হচ্ছে আমাদের 06। ফসফরাস এর ক্ষেত্রে 1.30, আমাদের ফসফরাসের পারমাণবিক ভর হচ্ছে 31। এটাকে আমি যদি ভাগ করি, সেটাকে আমি একটু ভাগ করে নেই। এটাকে ভাগ করলে হয় 0.2। আর অক্সিজেনের ক্ষেত্রে 16, এটা হচ্ছে আমাদের 4। এখন সবাই খেয়াল করো, আমাদের যে তিনটা পয়েন্ট বের হয়েছে জায়গায়, হাইড্রোজেনের ক্ষেত্রে এটা হচ্ছে, ফসফরাসের ক্ষেত্রে এটা, অক্সিজেনের ক্ষেত্রে এটা। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে তিনটা পয়েন্ট দেওয়া আছে, যে তিনটা ভাগফল আমরা পাইছি, এই ভাগফলের ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল কোনটা? তো আমাদের এখানে আছে 3.06, 1.02, 4.08। আমাদের এই যে তিনটা ভাগফল দেওয়া আছে, এই তিনটা ভাগফলের ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে 1.02। তো আমি কি করব? এখন কি লিখব? প্রাপ্ত ভাগফল সমূহকে তাদের ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। আমাদের যে তিনটা ভাগফল রয়েছে, আমি কি করব? এই তিনটা ভাগফলের ক্ষুদ্রতম ভাগফল দ্বারা আমি ভাগ করব। আর ক্ষুদ্রতম ভাগফলটা হচ্ছে 1.02। তাহলে আমি লিখতে পারি হাইড্রোজেন
1 অক্সিজেন সমান সমান 4। শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো খেয়াল করো, আমি ভাগ করলাম, ভাগ করার পরে এখন আমি কি লিখতে পারি, সুতরাং যৌগের স্থল সংকেত। তাহলে প্রথম আছে হাইড্রোজেন, ফসফরাস, অক্সিজেন লিখলাম। এখন আমাদের হাইড্রোজেনের ভাগ কত বেরিয়েছে, কত বেরিয়েছে 3। তারপরে ফসফরাসের 1 বের হলে আমাদের 1টা লেখার দরকার নেই। অক্সিজেন তারপর কত বেরিয়েছে 4, অক্সিজেন বেরিয়েছে 4। এই হচ্ছে আমাদের যৌগের স্থল সংকেত। তাহলে আমাদের এটা কি হলো, এটা ফসফরিক অ্যাসিড। এখন কি করব আমি, এখন আমি বের করব হচ্ছে এর আণবিক সংকেত। আণবিক সংকেত যদি আমাদের এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারবো যে যৌগের স্থল সংকেত ও আণবিক সংকেত একই। তো আণবিক সংকেত বের করার জন্য আমাদের আণবিক ভর লাগবে। তারপরে আমরা কি লিখতে পারি, লিখব মনে করি যৌগের আণবিক ভর সমান সমান আণবিক সংকেত সমান সমান H3PO4N। এই হচ্ছে আমরা মনে করলাম। এখন আমি কি করব, H3PO4 এর আণবিক ভর সমান সমান এই ফসফরিক অ্যাসিডের আণবিক ভরটা আমরা বের করব। আণবিক ভর বের কিভাবে করব, আমরা ওই এটা বের করতে গেলে আমাদের নিজ পারমাণবিক ভর আমাদের জানতে হবে। যেমন আমাদের এই জায়গায় আছে হাইড্রোজেন, আমরা সবাই জানি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আছে কয়টা, 3টা, লিখলাম 3 প্লাস। তারপরে ফসফরাসের পারমাণবিক ভর 31, ফসফরাসের পারমাণবিক ভর 31। তারপরে প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আছে কয়টা, 4টা, লিখলাম 4। এখন আমি গুণ করে যোগ করব, 3 31 4 16 64, তাহলে সূত্র কত হয় 98। এখন হচ্ছে আমাদের কি করব, আমি এই যে আমাদের মনে করি যোগ আণবিক সংকেত আমি ধরছি, তারপরে আমাদের এই জায়গায় আমাদের উদ্দীপকে স্পষ্ট ভাবে লেখা আছে যৌগের আণবিক ভর 98। আমাদের যখন নাকি আমাদের এরকম থাকবে, আমাদের এই অঙ্কে আণবিক ভর লেখা থাকবে, সেই অনুসারে আমাদের করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, এখন প্রশ্ন মতে আমি এখন লিখব প্রশ্ন মতে সমান সমান এই যে আমাদের উদ্দীপক 98 দেওয়া আছে, এই 98টা আমরা এই জায়গায় লিখব। বা যেহেতু আমাদের এখানে একটা মান দেওয়া আছে, মানটা কত বের হয়েছে 98, তাহলে 98 n সমান সমান 98 বা n সমান সমান 1। এখন আমি কি করব, n এর মানটা কত বের হলো আমাদের 1, এই মানটা আমি কি বসাবো, এই মানে বসাবো। সুতরাং যৌগের আণবিক সংকেত H3PO4 এর মানটা হচ্ছে 1 সমান সমান H3
PO4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমি স্থল সংকেত কিন্তু আমাদের এটা বের হয়েছে এই H3PO4। তারপরে আমাদের আণবিক সংকেত ক্যালকুলেশন করার পরে আমাদের কি বের হয়েছে H3PO4। যেহেতু আমাদের স্থল সংকেত ও আণবিক সংকেত একই, কোনো পরিবর্তন নাই, তাতে আমরা কি লিখতে পারি যে যৌগের স্থল সংকেত ও আণবিক সংকেত একই প্রমাণিত বা প্রমাণিত। এখন শিক্ষার্থীবৃন্দ, আমি যে যৌগের স্থল সংকেত আণবিক সংকেত বললাম, আশা করি এটা ভালোভাবে বুঝতে পেরেছো। একটু ভালোভাবে যৌগের আণবিক সংকেতটা একটু ভালোভাবে দেখে নাও। এখন শিক্ষার্থীবৃন্দ, এখন সবাই খেয়াল করো, আবার একটু খেয়াল করো, আমি কি লিখছি মনে করি যৌগের আণবিক সংকেত H3PO4, এটাকে আমি আণবিক সংকেতকে কত দ্বারা বোঝানো হয়, তারপরে H3PO4 ফসফরিক অ্যাসিড আণবিক ভর, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আছে কয়টা 3টা, ফসফরাস 31, অক্সিজেন 16, আছে কয়টা 4টা, তারপরে 3 অক্ষে 3 31, 4 16 64, যোগ করলে হয় 98। প্রশ্ন মতে এটা সমান সমান আমাদের উত্তর দেওয়া আছে 98, এটা লিখছি আমরা 98। যেহেতু আমাদের এর একটা মান দেওয়া আছে, মান সমান সমান কত 98, তারপরে n আমাদের আণবিক ভর দেওয়া আছে n, বা n সমান সমান 98 কে 98 দ্বারা ভাগ করলে হয় 1। সুতরাং যৌগের আণবিক সংকেত আমাদের এই জায়গায় আমরা n এর মান বসাই দিয়েছি, n এর মানটা হচ্ছে 1। এখন 1 থাকার কারণে আমাদের যা আছে তাই, অতএব আমাদের যৌগের স্থল সংকেত আণবিক সংকেত একই প্রমাণিত। এখন ঘন প্রশ্ন, উদ্দীপকের বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া কিনা তা বিশ্লেষণ করতে হবে। যেমন আমাদের যৌগে দেওয়া আছে, এই আমাদের যে যৌগটা দেওয়া আছে, যে যৌগটা উৎপন্ন হলো, এই যৌগের সাথে জিঙ্ক ধাতুর বিক্রিয়া ঘটানো হলো। আমাদের যে বিক্রিয়াটা উৎপন্ন হলো, এই বিক্রিয়াকে আমরা কি করব, জিঙ্ক ধাতুর সাথে আমরা বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটানোর পরে আমাদের কি উৎপন্ন হবে, যে জিনিস উৎপন্ন হবে ওটা আমরা দেখব রেডক্স বিক্রিয়া কিনা, এটা আমরা বিশ্লেষণ করব। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এই যে আমাদের যে ফসফরিক অ্যাসিডটা উৎপন্ন হয়েছে, এই ফসফরিক অ্যাসিডটা আমরা কি করব, জিঙ্কের সাথে বিক্রিয়া ঘটাবো। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, আমাদের এই জায়গায় দেওয়া আছে জিঙ্ক আর ফসফরিক অ্যাসিড, এটা আমাদের বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হলো, এই যৌগটা আমাদের উৎপন্ন হলো। এখন উদ্দীপকের বিক্রিয়া রেডক্স বিক্রিয়া কিনা নিচে তা আমরা আলোচনা করব, যে এই আলোচনা যে বিক্রিয়ায় কোনো মৌলের সক্রিয় যোজনে হ্রাস বৃদ্ধি ঘটে তাকে জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া বলে। এখন আমরা জানতে হবে যে রেডক্স বিক্রিয়া কি। তাহলে আমি কি বললাম, যে বিক্রিয়ায় কোনো মৌলের সক্রিয় যোজনে হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকে জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া বলে। এখন আমাদের দেখতে হবে যে এই বিক্রিয়ার মাধ্যমে কোনো সক্রিয় যোজনে হ্রাস বৃদ্ধি হয়েছে কিনা, তার উদ্দীপকের বিক্রিয়াটা নিম্নরূপ।
এটা হবে। এখন এই জায়গায় আমাদের আছে, আমি যদি +1 ধরি, এটা আমাদের উৎপাদে এটা 0 হয়ে যাবে। এটা আমাদের বিজারণ তার মানে কি? বিজারণ মানে হচ্ছে জারণ সংখ্যা হ্রাস, জারণ সংখ্যা হ্রাস। আর এটা হচ্ছে আমাদের 0, এটা +2। তার মানে এটা হলো আমাদের জারণ সংখ্যা বৃদ্ধি। সবাই একটু ভালো করে খেয়াল করো, সেখানে হলো বিক্রিয়াটিতে দেখা যাচ্ছে যে আমি যে বিক্রিয়া ঘটালাম, যে জারণের নকশা অঙ্কন করলাম, এই বিক্রিয়া হতে দেখা যাচ্ছে যে বিক্রিয়ক জিন এর জারণ সংখ্যা 0 থেকে বৃদ্ধি পেয়ে প্লাস হতে হয়েছে, উন্নীত হয়েছে। অপরদিকে হাইড্রোজেনের জারণ সংখ্যা উৎপাদে গিয়ে সেটা কি হ্রাস পেয়েছে তথা বিজারণ ঘটেছে। অতএব বিক্রিয়াটি একটি জারণ বিক্রিয়া, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। সেখানে কিন্তু ভালোভাবে তোমরা বিক্রিয়াটি দেখে নাও। শিক্ষার্থীবৃন্দ একটু ভালো খেয়াল করো। এখন আমি যে বিক্রিয়াটা ঘটাইছি, যে বিক্রিয়াটা ঘটছে জায়গায় আবার খেয়াল করো যে জিঙ্ক কিন্তু আমাদের যে শুরু অবস্থায় জারণ সংখ্যা 0, এটা বৃদ্ধি পেয়ে কি হয়েছে +2 তে 2 হয়েছে। অর্থাৎ কি হয়েছে আমাদের এটা জারণ সংখ্যা বৃদ্ধি পেয়ে তা জারণ ঘটেছে। জারণ সংখ্যা আমাদের জায়গায় বৃদ্ধি পাইছে, বিটা জারণ ঘটছে। অপরদিকে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 থেকে হ্রাস পেয়ে আমাদের কি হয়েছে জায়গায় উৎপাদ, সেটা কি হয়েছে 0 তে পরিণত হয়েছে। তার মানে এটাকে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়ার কারণে এটা কি করছে বিজারণ করছে। যেহেতু এই বিক্রিয়ায় আমাদের জারণ করছে, বিজারণ করছে, অতএব এটা আমরা বলতে পারি যে উদ্দীপকের বিক্রিয়াটি একটি রিডিউস বিক্রিয়া। ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই সৃজনশীলটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি আরো একটি সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই মন দিয়ে বাসায় বসে ভালোভাবে লেখাপড়া করো। এই আশায় প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।